আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সান্তাহার মহিলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সান্তাহার মহিলা কলেজ আদমদিঘি, বগুড়া। আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান প্রথম পত্র কিছু অধ্যায় এবং দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় নিয়ে তোমাদের প্রথম বর্ষের সিলেবাস শেষ করে থাকি। তো আজকে আমি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের সামনে একটা অঙ্ক করে দেখাবো এই অধ্যায়ের। তোমরা অবশ্যই ভিডিওটি ফলো করবে। আমি সুন্দরভাবে তোমাদেরকে অঙ্কটি করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমে আমি অঙ্কটি পড়ছি মোহাম্মদ জাকির হোসেনের বই থেকে। আমি অঙ্কটি পড়ছি। রুমা ও সোমা একটি অংশীদারি ব্যবসায়ী, দুজন অংশীদার। 1 জানুয়ারি 2016 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,80,000 টাকা ও 1,60,000 টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ভরতে হবে। রুমা প্রতি মাসে 1500 টাকা বেতন পাবে। সারা বছরে রুমা ও সোমা ব্যবসা থেকে যথাক্রমে 17,000 টাকা ও 16,000 টাকা উত্তোলন করে। 1 অক্টোবর 2016 তারিখে সোমা ব্যবসায়ে 12,000 টাকা ঋণ হিসাবে আনেন ব্যবসায়ী। তো উপরোক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে শেষ হওয়া বছরে ব্যবসায়ীর নিট লাভ ছিল 1,50,000 টাকা। গত বছরে তার নিট লাভ ছিল 1,50,000 টাকা। তো এখানে করতে বলছে, এই উদ্দীপক বা এই অঙ্ক থেকে করতে বলছে ক নম্বর সোমা ঋণ হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এখানে প্রথমে ক নম্বর করতে বলছে সোমার ঋণ হিসাব। সোমার ঋণ হিসাব প্রস্তুত করো। ক নম্বর সোমার ঋণ হিসাব প্রস্তুত করো। তো আমি বোর্ডে করে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে অংশীদারি ব্যবসা মানে দুই বা ততোধিক ব্যক্তি মিলে একটা অংশীদারি কারবার শুরু করে এবং তারা মূলধন দেয়। তারা মূলধন যদি ঘাটতি হয় অনেক সময় ঋণও নিয়ে নেয়। এই সদস্যদের মধ্যে থেকে যে কোনো একজন ঋণ দিয়ে দেয় ব্যবসায়ে। তো এখানে ঋণ দিয়েছে সোমা ঋণ দিয়েছে হচ্ছে 2016 তারিখে 12,000 টাকা ঋণ দিয়েছে ব্যবসায়ী 2016 সালের 1 অক্টোবর। তো এখানে কয় মাসে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের হিসাব ধরতে হবে। কয় মাসে সুদ পাবে, অবশ্যই ঋণ দিয়েছে, ঋণের উপর সুদ দিতে হবে। তো 12,000 টাকার উপর এখানে আমি করে দেখাচ্ছি। ঋণের সুদ 12,000 এখানে ঋণের সুদ পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে অঙ্কে, তাহলে আমাদের ঋণের উপর সুদ ধরতে হবে 6%। সবসময় 6%, প্রতিটা অঙ্কে 6% সুদের হার ধরতে হবে। এবং কয় মাস,
কি মাসে সুদ দিয়েছে, কি মাসে ঋণ নিয়েছে, সেখান থেকে ডিসেম্বর পর্যন্ত ঋণের সুদ বের করতে হবে। এখানে অক্টোবরে ঋণ দিয়েছে 12,000 টাকা। এখানে অক্টোবর 1 তারিখে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের ঋণের সুদ বের করতে হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই জন্য 3 ভাগ 12 দিতে হবে। 3 ভাগ 12, 12 মাসে 3 মাস বের করতে হবে। 3 উপরে 12 নিচে দিয়ে আমরা ঋণের সুদের পরিমাণ বের করব। আমরা ক্যালকুলেটর বের করে আমরা ঋণের সুদের পরিমাণ পাবো 180। 180 পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ হবে, 6 দিয়ে গুণ হবে, 100 দিয়ে ভাগ হবে। তো আমরা এইভাবে 180 টাকা পেলাম ঋণের সুদ। তো সমান ঋণ হিসাব যখন আমরা বের করব তখন আমাদের ঋণ হিসাব বলতে আমাদের খতিয়ানের কি ছকে একটা খতিয়ান করতে পারি, এটা একটা খতিয়ান। ঋণ হিসাবটা একটা খতিয়ানের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমি যে ছকটা করেছি এটা একটা খতিয়ানের ছক, এটা চলমান জের ছক। চলমান জের ছক খতিয়ান দুই ভাবে করা যায়, একটা টি ছকে আর একটা চলমান জের ছকে খতিয়ান করা যায়। আমি যে ছকটা করেছি এই ছকের নাম হচ্ছে চলমান জের ছক। এই চলমান জের ছকে আমাদের ঘর হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার জের দিতে হবে। এখানে জেরের দুটো ঘর দিতে হবে, একটা ডেবিটের জের আর একটা ক্রেডিটের জের, একটা ডেবিটের জের আর একটা ক্রেডিটের জের। তো এইভাবে ছকটা করে তারপরে অঙ্ক আমাদের পড়ে আমাদের বসাতে হবে। শুধু ঋণ হিসাবে আইটেমটা পড়ে আমরা বসাবো। ঋণ হিসাবে এখানে যেহেতু আমি ঋণের সুদ নির্ণয় করলাম, এখন আমি বসাবো ছকে বিবরণের ঘরে বসাবো। যেহেতু ঋণ নিয়েছে, ঋণটা নগদে নিয়েছে, এই জন্য নগদান হিসাব দিয়ে আমরা ক্রেডিটে, ঋণ হিসাব সবসময় ক্রেডিট হয়, ঋণ হিসাবটা সবসময় ক্রেডিট হয়। আর এটা 1 তারিখে যেহেতু দিয়েছে 1 তারিখে নগদান হিসাবটা আমি লিখবো বিবরণে, আর ঋণের টাকাটা ক্রেডিটে বসবে। তারপর আমরা জের মানে প্রথম বছরে যা আছে শেষে এসে যে হিসাবে দেখাতে হবে। তো ক্রেডিটে যে আছে ক্রেডিটে যেটা বসাতে হবে। তারপরে ঋণের সুদটা বসাবো। ঋণের সুদটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে বসাবো, বা লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা বসাই, সেখান থেকে আমরা ঋণের সুদটা পেয়ে যাই। এই জন্য আমরা ঋণের লাভ লোকসান আবন্টন হিসাব লিখলাম, হিডিং লিখলাম, এরপরে ঋণের সুদ লিখলাম। ঋণের সুদটা আমরা মাস শেষে দিয়ে থাকি, এই জন্য 31 তারিখ হলো। এরপরে ঋণের সুদ আমরা বের করেছি 1,80,000, আমরা 1,80,000 বসালাম, এটাও ক্রেডিট। তো ক্রেডিটে এখানে যে মানে প্রথমে যা আছে তারপরে যা হবে যোগ করে আবার বাড়াতে হবে। আবার যদি ডেবিটে থাকতো তাহলে মাইনাস করে বসাতে হতো, একটা প্লাস হতো আর একটা ডেবিট প্লাস হবে, আর ক্রেডিট থেকে ডেবিট যদি থাকে তাহলে মাইনাস হবে। তো এখানে ক্রেডিটের দুটাই, এটার দুটাই ক্রেডিটে যোগ করে আমরা বসালাম 12,180 আমরা পেয়ে গেলাম। তো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ঋণের সুদটা আমরা আগে নির্ণয় করব, তারপরে বসাবো। যেহেতু ঋণটা নগদে পাওয়া যায়, এজন্য নগদান হিসাব লিখবো, তারপর ঋণের সুদ হিসাব লিখবো। ঋণের সুদটাও ক্রেডিট, ঋণ হিসাবটাও ক্রেডিটে লিখলাম। ক্রেডিটে লিখে ক্রেডিট যোগ করে আবার দিয়ে বসালাম। তো হয়ে গেল। এখন আমরা খ নম্বরে আসি।
নম্বরে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে বলেছে। লাভ লোকসান বন্টন হিসাবে ঘর আমরা 4টা ঘর করব। এখানে 4টা ঘর হবে। বিবরণ টাকা বিবরণ টাকা বিবরণ টাকার ঘর তৈরি করতে পারি। এখন আমরা সম্পূর্ণ অঙ্কটা প্রথম থেকে করব। যে রুমা ও সোমা একটি অংশীদারি ফার্মে দুইজন অংশীদার এখানে কোনো অনুপাত দেওয়া নাই, এই জন্য এটা ধরতে হবে যে সমান অনুপাতে তারা লাভ লোকসান ভাগ করে নেবে। 2016 সালের 1 জানুয়ারিতে তারা মূলধন দিয়েছিল 1,80,000, 1,60,000। 1,80,000 এবং 1,60,000 এর 5% সুদ ধরতে বলেছে। এখানে চুক্তি মোতাবেক মূলধন এবং উত্তোলনের উপর সুদের কথা বলা আছে। তো আমাদের মূলধন ও উত্তোলনের সুদ আমাদের বের করতে হবে। মূলধনের পরিমাণ দেওয়া আছে এবং উত্তোলনের পরিমাণও দেওয়া আছে। আমাদের এই সুদটা এখন নির্ণয় করতে হবে। তো এখানে লেখার আগে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব বিবরণ। এখানে বিবরণ টাকা বিবরণ টাকা আবার বিবরণ টাকা। তো বিবরণের ঘরে আমরা পড়ব, বিবরণ লিখব। অংশীদারদের মূলধন হিসাব লিখব। প্রথমে লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে, যেহেতু অংশীদারদের মূলধন হিসাবে আইটেমগুলো পার করতে হবে, এই জন্য অংশীদারদের মূলধন হিসাব হিডিং দিতে হবে। তারপরে মূলধনের সুদ, যেহেতু মূলধনের সুদ আমরা বসাবো, নাম দিব মূলধনের সুদ। মূলধনের সুদ কয়জন পাবে? যেহেতু রুমা ও সোমা দুইজন অংশীদার, আমরা উপরে লিখব রুমা ও সোমার লাভ লোকসান বন্টন হিসাব। রুমা ও সোমা লাভ লোকসান বন্টন হিসাব। তারপরে অঙ্কটা সবসময় 31শে ডিসেম্বর আমরা করে থাকি। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখতে হবে। 2016 সালের 31শে
ডিসেম্বর সমাপ্ত বছরে সমাপ্ত বছরের জন্য সমাপ্ত বছরের জন্য লিখব। তারপরে দুই পাশে ডেবিট ক্রেডিট লিখব। ডেবিট ক্রেডিট এটাও একটা আংশিক খতিয়ানের মতো, এই জন্য ডেবিট ক্রেডিট দুই পাশে লিখব। বিবরণ টাকা। তারপরে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, তারপর মূলধনের সুদটা আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে মূলধন দেওয়া আছে এবং মূলধনের সুদ দেওয়া আছে 5%। তো আমরা 5% দুইজনের মূলধনের থেকে আমরা বের করব মূলধনের সুদ। এখানে রুমা আমি অঙ্কের ভিতরে দেখাচ্ছি। রুমা 1,80,000 টাকা দিয়েছে। 1,80,000 5%, এটা পুরো বছরেই হবে। তারপরে সুমা 1,60,000 5%, ওই একই হবে। দুইজনের সুদের হার একই, মূলধন ভিন্ন। তো দুটো আমরা এখানে দিতে পারি। এখানে 5% বের করলে, যেহেতু পুরো বছর শুরুতে মূলধন দেয় এই জন্য পুরো বছরে সুদ বের করতে হবে আমাদের। 5% সুদ বের করলে হবে 9,000। আর এটাতে কত হবে? 580 8,000। দুটো যোগ করে দিব, কত হলো? 17,000। 17,000 আমরা পেলাম। এরপরে হচ্ছে অঙ্কটা আবার করব। রুমা প্রতি মাসে 1,500 টাকা বেতন পাবেন। রুমা কারবারটা পরিচালনা করেন বলে রুমাকে বেতন ব্যবসা থেকে দেওয়া হচ্ছে প্রতি মাসে 1,500 টাকা। প্রতি মাসে, যেহেতু অঙ্কটা আমরা 12 মাসে করে থাকি, এই জন্য 12 মাসে আমাদের হিসাব করতে হবে। এখানে আমাদের এই জন্য বেতনটা হবে 12 মাসে। এখানেও রুমার মূলধন হিসাব লিখে বেতন লিখব। রুমার, যেহেতু রুমা বেতন পাবে, রুমার মূলধন হিসাব, রুমার মূলধন হিসাব ঋণ দিব এবং এখানে লিখব বেতন হিসাব। বেতন হিসাব লিখতে পারি, যেহেতু বেতন পাবে। আর বেতন হিসাব লিখতে হবে। বেতনটা কত হবে? প্রতি মাসে 1,500। তো আমাদের 12 মাসে কত হবে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। 12 দিয়ে গুণ করতে হবে। প্রতি মাসেরটা 12 দিয়ে গুণ করতে হবে। বেতন হিসাব দিয়ে এখানে 1,500 গুণ 12। প্রতি মাসে 1,500, 12 মাসে, তাহলে কত হবে? গুণ করে বসাতে হবে। 12 মাসে আমরা গুণ করে পাবো কত? ক্যালকুলেটরে তোমরা অবশ্যই করতে পারবে। আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি। এখানে হবে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এখানে 18,000 টাকা হবে। 18,000 টাকা 1,500 গুণ 12। এরপর প্রথমে আমরা ক নম্বরে পেলাম ঋণ হিসাব। ঋণ হিসাবটা আমাদের বসাতে হবে। সমা যেহেতু ঋণ দিয়েছিল, ঋণের সুদটা বসাতে হবে। এখানে সমান ঋণ হিসাব। ঋণ হিসাব নাম দেওয়া যাবে। সমান ঋণ হিসাব আমরা
পেলাম 3 মাসের ঋণের সুদ বের করতে হবে। ঋণ হিসাব দিয়ে আমরা ঋণের সুদ লিখব। ঋণের সুদ আমরা পেলাম এখানে হচ্ছে 12,000-এর 6% আর হচ্ছে 3 গুণ 12 3 মাসে 180 পেলাম। আমরা 180 টাকা পেয়েছি, 180 টাকা ঋণের সুদ। এরপরে গত বছরের নিট লাভের কথা বলা আছে 1,50,000। এটাকে আমরা বিশদ আয় বিবরণী নাম দিয়ে নিট লাভ লিখতে পারি। বিশদ এখানে নিট লাভটা ঠিক পাশে যাবে। বিশদ আয় বিবরণী নিট লাভ গত বছরের নিট লাভ 1,50,000। 1,50,000। এরপরে উত্তোলনের সুদ, যেহেতু উত্তোলন দেওয়া আছে উত্তোলনের সুদের কথা বলা আছে। উত্তোলনের সুদ আসবে, ডেবিট দিকে ব্যয়গুলো বসবে, ক্রেডিট দিকে আয়গুলো বসবে। এটা তোমাদের মনে রাখতে হবে। ডেবিট দিকে ব্যয়গুলো বসবে, ক্রেডিট দিকে আয়গুলো বসবে। তো নিট লাভ আয় এর জন্য ক্রেডিট দিকে বসলো এবং উত্তোলনের সুদটা কি? উত্তোলনের সুদ আয় ব্যবসার জন্য উত্তোলনের সুদ আয় এর জন্য ক্রেডিট দিকে বসবে। এটাও হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে, যেহেতু অংশীদারদের মূলধন হিসাবে যাবে মূলধন হিসাব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ দুইজনের রুমা সমান দুইজনের উত্তোলন কত করেছে? ব্যবসা থেকে 17,000 ও 16,000 উত্তোলন করেছে সারা বছরে উত্তোলন করেছে রুমা 17,000। তো 17,000-এর 5% এবং 6 মাস ধরতে হবে। উত্তোলনের সুদটা 6 মাসে ধরতে হবে। 16,000 গুণ হচ্ছে 5%, এটাও 6 মাস। 6 ডিভাইডেড 12 6 মাসে বের করতে হবে। উত্তোলনের সুদটা 6 মাসে বের করতে হয়। তো আমরা বের করলে আমরা পাবো কত? রুমাকে বের করে আমরা পেয়েছি হচ্ছে 425। 425 ক্যালকুলেটর করে আমরা দেখব। 5 দিয়ে গুণ করব, 100 দিয়ে ভাগ করব এবং আবার 6 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব করে আমরা পেলাম 425। আবার 16,000-এর 5% 6 মাস করে আমরা পাবো। ওইভাবে ক্যালকুলেটর করব, 400 পেয়ে যাব। তো আয়গুলো আমরা ক্রেডিট দিকে বসালাম, ব্যয়গুলো ডেবিট দিকে বসালাম। বসে আমরা একটা মুনাফা বের করব। বছর শেষে আবার মুনাফা কত হয় তা এই মুনাফাটা আবার দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। মুনাফার অংশটা পাবে সমান অংশে। যেহেতু অনুপাত দেওয়া নেই, এই অঙ্কে অনুপাত দেওয়া থাকে যে কত অনুপাতে তারা লাভ লোকসান বন্টন করে নেয়। 2:2 থাকতে পারে, 2:1 থাকতে পারে, 3:2 থাকতে পারে, এরকম অনুপাত দেওয়া থাকে। কিন্তু এই অঙ্কে অনুপাত দেওয়া নেই। এই জন্য
এর সমান অংশে মুনাফার অংশ ভোগ করবে। এখন এগুলো যোগ করে আমরা পেয়েছি কত, যোগ করে 1,50,825, 1,50,825। ডেবিট দিকে বেশি হবে, যেহেতু ডেবিট দিকে অ্যামাউন্ট বেশি, ক্রেডিট দিকের অ্যামাউন্ট কম। সরি, ডেবিট দিকের অ্যামাউন্ট কম, ক্রেডিট দিকের অ্যামাউন্ট বেশি। এজন্য ক্রেডিট দিকে অ্যামাউন্ট আমরা যোগ করে নিচে নামাবো এবং এই অ্যামাউন্টটাই, এই টাকাটাই আমরা ডেবিট দিকে বসাবো। ডেবিট দিকে বসানোর পরে ব্যয়গুলো আবার এই ডেবিট দিকে টাকাগুলো যোগ করব। যোগ করে এই নিচে অ্যামাউন্ট থেকে বিয়োগ করে আমরা মুনাফার অংশ পাবো। এই মুনাফার অংশটা আবার দুইজনের মধ্যে সমান অংশে ভাগ করে দিব। তো আমরা অঙ্ক থেকে পেলাম, মুনাফার অংশটা পেলাম 17,000, 18,180 যোগ করে 1,50,825 থেকে বিয়োগ করে আমরা পেলাম, আমরা পেয়েছি 1,15,600, 1,15,600, 1,15,625, 1,15,645 পেয়েছি আমরা, 1,15,645। এটাকে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দিব, দুইজনের মধ্যে ভাগ করে দিব। এখানে লিখবো আমরা বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। এখানে আমি লিখবো অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব। লিখে মুনাফার অংশ, আবার লিখবো মুনাফার অংশ, মানে এটাই মুনাফা। এই মুনাফাকে দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে, এই জন্য মুনাফার অংশ লিখলাম। রুমা কত অংশ পাবে, সুমা কত অংশ পাবে, যেহেতু কোনো বাদ দেওয়া নেই এই জন্য সমান অংশে ভাগ করে দিতে হবে। সমান অংশে 1,15,645-কে 2 দিয়ে ভাগ করলে সমান অংশে ভাগ হয়ে যাবে। কে কত পাবে, 57,852.5, 57,822, 57,822.5 বা 50 লেখা যাবে, 57,822.50। এই দুটো যোগ করে আবার এটাই থাকবে। এই টাকাকে আমি দুই দিয়ে ভাগ করে এই টাকা বন্টন করে দিলাম দুইজনকে। যেহেতু দুইজন অংশীদার, এই জন্য দুইজন অংশীদারের মধ্যে সমান অংশে মুনাফার অংশ ভাগ করে দিতে হবে। তো এইভাবে অঙ্কটা করতে হবে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো লাভ লোকসান বন্টন হিসাব হয়ে গেল। লাভ লোকসান বন্টন হিসাব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যয়গুলো ডেবিট দিকে বসাবো, আয়গুলো ক্রেডিট দিকে বসাবো, আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করে মুনাফার অংশ পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে ডেবিট দিকে বেশি হবে, ক্রেডিট দিকে কম হবে, তখন হবে লোকসানের অংশ, তখন হবে লোকসানের অংশ, এটাও হতে পারে। তো শেষ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা গ নম্বরে যাব, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব আমরা করব, এটাও একটা ছকের মধ্যে করতে হবে। ছকের মধ্যে করতে হবে।
ইতিপূর্বে অংশীদারি ব্যবসায়ের হিসাবে আমি আলোচনা করেছি, তোমাদের ভিডিও আছে আমার, তোমরা অবশ্যই ফলো করবে। গ নাম্বার, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব, এখানেও অংশীদারদের মূলধন হিসাব, যেহেতু দুইজন অংশীদারের ঘর তৈরি করতে হবে, ডেবিটের তারিখ বিবরণের একটা ঘর হবে। এই ছকটা একটু বড় হয়। তারিখের ঘর একটা হবে, বিবরণের ঘর হবে, তারপর দুইজন অংশীদারের নামের ঘর হবে। ডেবিট সাইড, এটা ডেবিট সাইড, এটাও এখানে ডেবিট লিখতে হবে। তারপরে হচ্ছে দুইজনের ঘর, আবার তারিখ, এটা টি ছকের খতিয়ানের মতো, টি ছকের খতিয়ানের মতোই এখানে ক্রেডিট লিখতে হবে, ডেবিট, এই সাইডে ক্রেডিট, অংশীদারদের মূলধন হিসাব, তারিখ বিবরণ, তারিখ বিবরণ, রুমা সুমা, দুইজন অংশীদার কে কত পাবে। অংশীদারদের মূলধন হিসাব মানে মূলধন যা দিয়েছে তার সাথে আরো আনুষঙ্গিক কি কি তারা পেল সেগুলো যোগ করতে হবে, কি কি তার ব্যয় হলো সেগুলো বাদ দিয়ে অবশিষ্ট কত রইল এটা বের করতে হবে। তারিখ রুমা সুমা। এখন হচ্ছে আবার আমরা পড়বো, যেহেতু অংশীদারদের মূলধন হিসাব এটার নাম, আমরা লাভ লোকসান বন্টন হিসাবে যা পেয়েছি সেগুলোই অংশীদারদের মূলধন হিসাবে আসবে। তো অংশীদারদের মূলধন হিসাবে আসবে কি কি, লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট সাইডের আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে, আর ক্রেডিট দিকের আইটেমগুলো ডেবিট দিকে বসবে। এটা মনে রাখবে, সব অঙ্কেই, সব প্রতিটা অঙ্কেই তাই ডেবিট দিকের আইটেম ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট দিকের আইটেম ডেবিট দিকে বসবে। তো লেখার আগে আমাদের মূলধন আর উত্তোলনটা প্রথমে লিখতে হবে। তো মূলধন আর উত্তোলন, মূলধন আর উত্তোলনটা লিখতে হবে। উত্তোলনটা 31/2016 সালে, 2016 সালে ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, উত্তোলন যেহেতু করেছে উত্তোলনটা ডেবিট দিকে বসবে। উত্তোলনের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে ছিল, এখন অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে। উত্তোলনের সুদ আসলে উত্তোলনটাও আসবে অবশ্যই। এখানে সব হিসাব অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে দিয়ে হবে, এই জন্য সবগুলোই বসাতে হবে। উত্তোলনটাও আসবে। উত্তোলন করেছে রুমা 17,000, রুমা 17,000, সুমা 16,000। এরপরে হচ্ছে উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদটা
উত্তরণের সূত্র কোথায় থেকে আসলো? আমরা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাবে লিখেছিলাম লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব হিডিং দিব, তারপর উত্তরণের সুদ, উত্তরণের সুদ। উত্তরণের সুদটা আমরা পূর্বেই খ নম্বরে পেলাম যে একজনের 425, একজনের 400, আমরা পূর্বে খ নম্বর অঙ্কে পেলাম, তাই আসলো। তারপরে ডেবিট দিকের আইটেম শেষ, এখন ক্রেডিট দিকে আমরা প্রথমে লিখব উত্তোলন মূলধন, আমরা প্রথমে লিখব মূলধন। মূলধন হচ্ছে জানুয়ারি 1 তারিখে দিয়েছে, এটা ব্যালেন্স বিডি, যেহেতু শুরুতে দিয়েছে এটা 1 তারিখে, ব্যালেন্স বিডি আমরা লিখতে পারি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ইংরেজিতেও লেখা যায় অথবা বাংলা লিখি, ব্যালেন্স বিডি 1,80,000, 1,60,000, 1,80,000, 1,60,000। এরপর আমরা লিখব কি মূলধনের সুদ। মূলধনের সুদটা লাভ লোকসান বন্টন হিসাবে আমরা পেয়েছি, এটা এখানে আসবে লাভ লোকসান বন্টন হিসাব, হিডিং দিব মূলধনের সুদ। ডেবিট দিকে ছিল লাভ লোকসান বন্টন হিসাবে মূলধনের সুদটা ডেবিট দিকে ছিল, আমরা এখানে এসে ক্রেডিট দিকে বসালাম। মূলধনের সুদ 9,000, 8,000, আমরা মূলধনের সুদটা খ নাম্বার থেকে আমরা পেয়েছি 9,000, 8,000। তারপরে বেতন আসবে, প্রতিটা আইটেম আমাদের এখন বসাতে হবে বেতন। ছিল রুমার বেতন ছিল, রুমার বেতন হচ্ছে 18,000, রুমার ঘরে বসাতে হবে, রুমার বেতন পাচ্ছে এই জন্য রুমার ঘরে বসাতে হবে। তারপরে হচ্ছে মুনাফার অংশ, এরপর আমরা শেষে যে মুনাফার অংশ পেলাম এই মুনাফার অংশটা বসাতে হবে, মুনাফার অংশ, মুনাফার অংশটা দুইজনেই 57,822, 57,822.5 দেওয়া যায়, 57,822.50। তো হয়ে গেল, দুই পাশে বসানো হয়ে গেল। এখন আমরা যোগ করব, এখন আমরা দুইটা ঘর টান দিয়ে যোগ করে দিব, দিয়ে যেহেতু দুই ঘরে দুই অ্যামাউন্ট, ডেবিটের ঘরে অ্যামাউন্ট আলাদা, ক্রেডিটের ঘরে আলাদা, ক্রেডিটে বেশি আছে, ডেবিটে কম আছে, এজন্য আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে ব্যালেন্স সিটি মানে জেড বের হবে, বছরের শেষে আবার একটা জেড বের হবে। তো যোগ করে আমরা পেয়েছি কত? যোগ করে আমরা পেয়েছি যে রুমার হচ্ছে 2,64,000,
রুমার পেলাম 2,64,822.50, আর সোমার পেলাম 2,25,822.50, যেখানে 50 আছে যোগ করে আমরা এত পেলাম। এখন এই পাশেও এটা আমরা লিখব, এই পাশে আমরা লিখব এটা আমরা লিখব, এই পাশে হচ্ছে 2,64,822.50, তারপরে 2,25,822.50 আমরা ক্লোজ করে দিব। দিয়ে এখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 17,425 দুই পাশে তো মিলতে হবে, এই পাশে যা হবে এই পাশেও তাই হবে, কিন্তু এই পাশে কম, এই জন্য জেড বের হবে, বা সমাপনী ব্যালেন্স সিডি বের করতে হবে। যে ঘাটতি হবে সেটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এখান থেকে এই ডেবিটে যা আছে বিয়োগ করে যা বের হবে সেটা ব্যালেন্স সিডি। 31 তারিখে ব্যালেন্স সিডি বের করা যাবে। আমরা অঙ্ক করে 16,400 2,25,822 থেকে 2,25,822.50 থেকে 16,400 বিয়োগ করে আমরা পেলাম 2,09,000 9,000.50 এটা আমরা পেলাম। আমরা কি করলাম, রুমারটা যোগ করলাম ক্রেডিট দিকে, যোগ করে ডেবিট দিকে বসালাম, বসে রুমার ডেবিটে যা আছে সেগুলো যোগ করলাম, যোগ করে এই নিচের 2,64,822.50 থেকে বিয়োগ করে আমরা পেলাম 2,47,397.50 পেলাম, বিয়োগ করে এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এরপরে সমান ক্রেডিট দিকে আমরা পেলাম 2,22,822.50, এটা আমরা ডেবিট দিকে বসালাম 2,25,822.50, বসানোর পরে সমান যোগফল দেখলাম উপরে 16,400, আমরা 2,25,822.50 থেকে বিয়োগ করে আমরা পেলাম 2,09,422.50, বিয়োগ করে আমরা যেটা পেলাম এটাই ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে মাসের শেষে যে, এটাকে আমরা পরবর্তী মাসের 1 তারিখে আবার ব্যালেন্স বিডি টানতে পারি এবং টানতে হবে।
এই বছর এই মাসের শেষে যেটা পেলাম পরবর্তী মাসের শুরুতে সেটা আবার নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। তো পরবর্তী মাস এটা ডিসেম্বর গেল, পরবর্তী মাস হচ্ছে জানুয়ারি। তাহলে সালটা হবে 2017 সালের জানুয়ারি 1 জানুয়ারি 1 আমরা 31 তারিখে ব্যালেন্স সিডি পেয়েছি, জানুয়ারিতে সেটা হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডিতে যে টাকাটা আছে ব্যালেন্স বিডিতে সেই টাকায় যাবে 2,47,397.50 রোমান, তারপরে সমান হচ্ছে 2,09,422.50 2,09,422.50। তো আমাদের অঙ্ক হয়ে গেল, আমাদের অঙ্কটা শেষ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যালেন্স সিডিটা এটা আবার ডেবিটে থাকলে ক্রেডিট দিকে বসাতে হয়, ডেবিটে থাকলে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডিটা চলে আসবে। তো পরবর্তী বছরে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স সিডি হিসাবে চলে আসলো, ব্যালেন্স সিডিকে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসতে হবে। কি হলো আবার বলছি তোমাদের, যে ডিসেম্বরের 31 তারিখে ব্যালেন্স সিডি যে টাকাটাই আমরা পরবর্তী বছরের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসবো। রুমার ঘরে যা রুমার ঘরে বসবে, সোমার ঘরে যা সোমার ঘরে বসবে। তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আমি পুরো অঙ্কটাই তোমাদের করে দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করছি তোমরা বই থেকে এমন অঙ্ক আরও তোমরা বাসায় করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।